শুভ সকাল প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে আজকের পর্বে সাথে আছি ডাক্তার সিফাত রহমান। প্রিয় দর্শক, গতকাল 12ই জুন ছিল গ্লোবাল ফ্যাটি লিভার ডে 2025। এই বছরের প্রতিপাদ্য বিষয়টি নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব এবং ফ্যাটি লিভার আসলে কি এবং ফ্যাটি লিভারকে কেন বলা হচ্ছে যে এটা একটা নীরব ঘাতক, অর্থাৎ খুব নীরবে আমাদের শরীরে বাসা বাঁধছে, আমরা জানতেও পারছি না যে আমাদের শরীরে এমন একটি রোগ প্রতিনিয়ত আসলে প্রোগ্রেস করছে। তো এই বিষয়গুলো নিয়ে সার্বিকভাবে আজকে আমরা আলোচনা করব, পাশাপাশি চিকিৎসা বা আধুনিক যেই ম্যানেজমেন্ট আছে সেটা নিয়ে আলোচনা হবে। আর আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশে অত্যন্ত খ্যাতনামা একজন চিকিৎসক, আমাদের আজকের আমন্ত্রিত অতিথি ডাক্তার আব্দুল্লাহ আল মাহমুদ। ধন্যবাদ আপনাকে। লিভার বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, হেপাটোলজি বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা যদি ফ্যাটি লিভার বিষয়ে কোনো কিছু জানতে চান, আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে সরাসরি কথা বলতে চান, তাহলে টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আছি, ভালো আছি। স্যার, বলছিলাম যে গতকালই মাত্র একটা বিশেষ ডে উদযাপিত হলো, যেটা গ্লোবাল ফ্যাটি লিভার ডে যেটাকে বলা হচ্ছে। বাংলাদেশেও আপনারা নিশ্চয়ই এই দিবসটিকে উদযাপন করেছেন যে ফ্যাটি লিভার সম্পর্কে মানুষকে সচেতন করবার লক্ষ্যে। আমি শুরুতে একটু জানতে চাচ্ছি যে এই বছরের প্রতিপাদ্য বিষয়টি কি ছিল? এই বছরের প্রতিপাদ্য বিষয়টি ছিল হচ্ছে অ্যাক্ট নাও স্ক্রিন টুডে, অর্থাৎ আপনি আজই সচেতন হন, এখনই পরীক্ষা করান। আচ্ছা, তার মানে কি ফ্যাটি লিভারকে স্ক্রিনিং এর মাধ্যমে ডিটেকশন করা সম্ভব হয়? জি, আমি একটু বলে নেই আসলে ফ্যাটি লিভার বলতে আমরা কি বুঝি। আমরা জানি যে লিভার হচ্ছে আমাদের শরীরের সবচাইতে বড় অঙ্গ যদি আমরা চামড়াকে বাদ দিই, এবং আপনারা জেনে হয়তো অবাক হবেন যে প্রতিদিন এই লিভার কিন্তু আমাদের শরীরে প্রায় 500 রকমেরও বেশি কাজ করে থাকে। মূলত এটা আমাদের শরীরের যে আমরা মেটাবলিজম বা বিপাক বলি বা হজম বলি, হজমের মূল দায়িত্বটা হচ্ছে লিভারের। তো আমাদের লিভারের একজন মানুষের একটাই লিভার পেটের উপরে ডান দিকে থাকে, এটা প্রাপ্তবয়স্ক একজন মানুষের প্রায় 1.5 কেজি এর ওজন। তো সাধারণভাবে আমাদের লিভারের নিজস্ব যে কার্যক্রম সেগুলো চালনা করা এবং শরীরের অন্যান্য কাজগুলো চালানোর জন্য যে শক্তি প্রয়োজন, যে চর্বি প্রয়োজন, সেটুকু চর্বি কিন্তু লিভারে থাকে। কিন্তু আমরা যখন এই লিভারের চর্বিটা লিভারের মোট ওজনের 5% বেশি হয়ে যায়, তখনই এই বলি এটাকে ফ্যাটি লিভার, এবং তখন এটা কিন্তু একটা রোগ, এর নাম হচ্ছে ফ্যাটি লিভার। তো লিভারে চর্বি জমা হয়ে লিভারে ধীরে ধীরে লিভার ফাংশন খারাপ হয়, লিভারের অসুস্থতা হয়। আমরা এটাকে বলি ফাইব্রোসিস বা ম্যাশ বা চর্বিজনিত যে প্রদাহ হয় সেটা হয়, এবং এখান থেকে আস্তে আস্তে লিভারের আরও যে সমস্ত জটিলতা সেগুলো হতে পারে। মানে ধীরে ধীরে লিভারের যে কার্যক্ষমতা, যে ফাংশনাল, যে নরমাল যে ফাংশনটা থাকে সেটা ব্যাহত হয়। আচ্ছা স্যার, যদি বলি যে বলছি যে সাইলেন্টলি হচ্ছে, মানে মানুষটা জানতেও পারছে না যে তিনি ফ্যাটি লিভারে আক্রান্ত হয়েছেন, মানে কেন বলছি এই কথাটা? আমরা সাধারণত এই ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীদের কোনো লক্ষণ থাকে না। সাধারণত রোগীরা ধরেন অন্য কোনো কারণে পেটের একটা আলট্রাসোনোগ্রাম করলো, সেখানে বললো যে ফ্যাটি লিভার, অথবা রোগীরা কোনো কারণে লিভার ফাংশন টেস্ট করার জন্য রক্ত পরীক্ষা করলো, সেখানে আমরা যে লিভারের রক্ত পরীক্ষার এসজিপিটি এসজিওটি বলি, এই পরীক্ষাগুলো হয়তো একটু বাড়তি আসলো, তখন সাধারণত রোগীরা আমাদের কাছে আসে। এছাড়াও ধরেন কারো কারো, খুব কম মানুষের ক্ষেত্রে এটা হয় যে কারো কারো একটু পেটের উপরে ডান দিকে একটু ভারী ভারী অথবা সামান্য ব্যথা, অথবা কেউ কেউ আমাদের কাছে বলেন যে অল্প করে খেলেই পেট ভরে যাচ্ছে বা পেট ফাঁপা, এই ধরনের উপসর্গ রোগগুলো নিয়ে আসে। তবে বেশিরভাগেরই এই রোগের শুরুর দিকে সাধারণত কোনো উপসর্গ থাকে না। তবে যদি এই রোগটা চিকিৎসা না হয় বা প্রথম থেকে ধরা না পড়ে, ধীরে ধীরে যদি লিভারের রোগটা যদি বাড়তে থাকে, তখন যে সমস্ত জটিলতা হয়, সিরোসিস বলি আমরা, লিভার সিরোসিস, তার যে লক্ষণগুলো সেগুলো হতে পারে। যেমন ধরুন কারো জন্ডিস বা চোখ বা পেশাব হলুদ হওয়া, কারো হয়তো রক্ত বমি অথবা পায়খানার সাথে রক্ত যাওয়া, আবার কেউ কেউ আবল তাবল বলা, উল্টো কাউকে চিনতে না পারা, আমরা বলি যে লিভার ফেলিওর,
এই ধরনের জটিলতার যে লক্ষণগুলো সেগুলো নিয়ে অনেক পরের দিকেও আসতে মানে পারে। একদম অ্যাডভান্স স্টেজে Advanced যখন stage এ গেলে লিভার এটা একদম হয়। সিরোসিস পর্যায়ে চলে জি, জি। গিয়েছে তখন পেশেন্টের মধ্যে এই জি, জি। লক্ষণগুলো থাকে। আচ্ছা জি। স্যার, একটু যদি আবার শুরুর আলোচনাতেই ফিরে যাই যে প্রতিপাদ্যে আপনি বলছিলেন যে স্ক্রিন টুডে, যে জি, জি। এখনই স্ক্রিনিং এর মাধ্যমে জানা প্রয়োজন যে তার লিভার সুস্থ জি, আছে কিনা। জি। তা একজন সুস্থ স্বাভাবিক মানুষ, অ্যাপারেন্টলি হেলদি একটা মানুষ, জি। তিনি কি করে বুঝবেন যে তার স্ক্রিনিং করা প্রয়োজন? না, এটা তো আমরা প্রথমেই বললাম যে এই রোগের কোনো লক্ষণ থাকে না, কিন্তু এই লক্ষণহীন রোগটাই যদি শরীরের মধ্যে বাড়তে থাকে তাহলে একসময় লিভারের জটিলতা হয়ে সিরোসিস বা ক্যান্সারের দিকেও যেতে পারে। এই জন্য আমরা বলবো যারা ঝুঁকিতে আছেন বিশেষ করে এখন তারা কিন্তু তাহলে পরীক্ষা আমাদের করতে জানতে হবে যে ঝুঁকিগুলো কি কি। তাহলে তারা ঝুঁকিতে যারা আছেন তারা অবশ্যই পরীক্ষাগুলো করবেন। যারা ঝুঁকিতে আছেন, কারা ঝুঁকিতে আছেন? আমরা বলি সাধারণভাবে যারা একটু স্থূল বা ওজন বেশি বা মোটা তাদের বেশি হতে পারে। তারপরে যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের সাথে কিন্তু এটা খুব গভীর সম্পর্ক। যাদের ডায়াবেটিস আছে তাদের স্ক্রিনিং করতে হবে। তারপরে যাদের রক্তে কোলেস্টেরল বা চর্বির পরিমাণ বেশি, আমরা বলি ডিসলিপিডেমিয়া, তাদের পরীক্ষা করতে হবে। যাদের হাইপারটেনশন বা ব্লাড প্রেশার বেশি তাদের পরীক্ষা করতে হবে। যাদের পরিবারের লিভার রোগের কোনো ইতিহাস আছে এই ধরনের, তাদের পরীক্ষা করতে হবে। এছাড়া কিছু কিছু ওষুধ যদি আমরা দীর্ঘদিন ব্যবহার করি যেগুলো লিভারের ক্ষতি করে বা লিভারে চর্বি জমা হয়, সেখান থেকেও কিন্তু ফ্যাটি লিভার হয়। আর কিছু হরমোনের রোগ আছে যাদের যদি এই রোগগুলো থাকে, যেমন আমরা বলি হাইপোথাইরয়েড বা থাইরয়েড হরমোনের যে স্বল্পতা, সেখান থেকে যাদের এরকম আছে তারা টেস্ট করবেন। আর আরেকটা জিনিস বলি, বিশেষ করে মহিলাদের এক ধরনের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, পিসিওএস, এদের যদি থাকে আলট্রাসাউন্ডে ধরা পড়ে তাহলে তারাও পাশাপাশি ফ্যাটি লিভারের অস্তিত্ব নির্ণয়ের জন্য পরীক্ষাগুলো করবেন। আচ্ছা স্যার, এই যে পরীক্ষাগুলোর কথা আসছে যে কি পরীক্ষা করতে হবে? আমরা শুরুতেই একটা পরীক্ষা করি, সেটা হচ্ছে আলট্রাসোনোগ্রাম। এটা আসলে বাংলাদেশে সব জায়গায় অ্যাভেলেবল, খুব অল্প খরচে এটা করা যায়। একটা আলট্রাসোনোর মাধ্যমেই কিন্তু আমরা শুরুতেই লিভারে চর্বি বা ফ্যাটি লিভারের অস্তিত্ব খুব সহজেই ধরা পড়ে। এছাড়া যাদের আলট্রাসোনোতে এটা পাওয়া যাবে তাদেরকে আরও অন্যান্য পরীক্ষা, যেমন লিভার ফাংশন টেস্ট এবং অন্য জটিলতাগুলো আছে কিনা, আমরা যেটা একটু আগে বললাম যে ডায়াবেটিস আছে কিনা, তার শরীরে রক্তে চর্বির কোনো সমস্যা আছে কিনা, লিপিড প্রোফাইলগুলো আমরা করব। তারপরে তার হরমোনের কোনো সমস্যা আছে কিনা সেটা দেখব। পাশাপাশি অন্যান্য কোনো লিভারের রোগ থাকতে পারে, যেমন ধরেন আমাদের দেশে হ্যাপাটাইটিস বি ভাইরাস, হ্যাপাটাইটিস সি ভাইরাস বা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে যদি হয়ে থাকে সেটার জন্য রক্ত পরীক্ষা। এই পরীক্ষাগুলো করেও কিন্তু আমাদেরকে বাদ দিতে হবে যে এটা অন্য কোনো রোগ না, এটা শুধু ফ্যাটি লিভার। আর এই পরীক্ষাগুলোর পরে আমরা যদি স্পেসিফিক্যালি জানতে চাই যে আমার এই রোগ তো হলো কিন্তু এখন লিভারের অবস্থাটা কি, লিভার কেমন আছে, সেটা জানার জন্য আমরা একটা পরীক্ষা করি, এটাকে আমরা বলি ফাইব্রোস্ক্যান। এটা আলট্রাসাউন্ডের মতোই একটা পরীক্ষা, বাইরে থেকে করা হয়। এটা দিয়ে আসলে বোঝা যায় যে আমার শরীরে লিভারের মধ্যে চর্বি কতটুকু জমা হয়েছে এবং সেখান থেকে আমরা বলি যে লিভারটা কি শক্ত হয়ে যাচ্ছে নাকি সফট আছে, আমার লিভারে চিরস্থায়ী বা ক্ষতি যেটাকে আমরা বলি ফাইব্রোসিস বা সিরোসিস সেরকম কিছু হচ্ছে কিনা, সেই পরীক্ষাটা আমরা ফাইব্রোস্ক্যান পরীক্ষার মাধ্যমে এটা করতে পারি। যদিও এই পরীক্ষাটা একটু দামি এবং হয়তো দেশের সব জায়গায় হয়তো এটা নেই, তবে জেলা শহরগুলোতে কিন্তু এখন এই পরীক্ষাটা আছে। তো মোটামুটি এই পরীক্ষাগুলো করার মাধ্যমে কিন্তু আমরা ফ্যাটি লিভারের অস্তিত্ব এবং আমাদের ফ্যাটি লিভার জনিত কারণে লিভারের বর্তমান অবস্থা কি এবং তার কি চিকিৎসা লাগবে এগুলো আমরা মোটামুটি বুঝতে পারি। কতটুকু আসলে রোগটা প্রোগ্রেস হলো সেটা আপনারা নির্ণয় করতে পারেন এবং সেই মোতাবেক আসলে একটা ম্যানেজমেন্ট আপনারা প্ল্যান করে থাকেন রোগীর জন্য। আপনি তো বললেন যে যারা ওবেস বা যারা স্থূলতায় আক্রান্ত তাদের ক্ষেত্রে ফ্যাটি লিভারের ঝুঁকিটা বেশি। তো যদি বলি যে যারা ওবেস না, অর্থাৎ যাদের বিএমআই রেঞ্জের মধ্যে আছে, স্বাভাবিক ওজনে আছেন তিনি, তার কি ফ্যাটি লিভার হওয়ার ঝুঁকি থাকে? আপনাকে ধন্যবাদ, এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অনেকেই আমাদের কাছে এটা করেন যে আমি তো এত বেশি খাই না বা আমার এত বেশি ওজন না, তাহলে আমার কেন এটা হলো। তো আমরা শুরুতে যেটা বলছিলাম যে এটা ওবেসিটির স্থূলতার পাশাপাশি আমাদের যে খাদ্যাভ্যাস এবং আমাদের যে জীবনধারা যেগুলো ত্রুটিপূর্ণ সেগুলোর কারণেই কিন্তু এই ফ্যাটি লিভারটা হয়। বিশেষ করে যখন আমরা খাদ্যাভ্যাসের কথা বলি যে অতিরিক্ত চর্বি জাতীয় খাবার বা অতিরিক্ত শর্করা বা চিনি জাতীয় খাবার, তারপরে ধরেন আমাদের এখন যে সমস্ত লাইফস্টাইলের মধ্যে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এই সংস্কৃতিগুলো চলে আসছে, তারপরে আমরা যে সফট ড্রিঙ্কসগুলো খাই সেগুলোর কারণে কিন্তু আমাদের শরীরে অতিরিক্ত চর্বিটা জমা হচ্ছে। মানে আমরা যে পরিমাণ খাবার নিচ্ছি, চর্বি নিচ্ছি বা কার্ব নিচ্ছি, সেই পরিমাণ কিন্তু আমাদের বডিতে বার্ন বা খরচ করছি না। সেই অনুযায়ী আমাদের কায়িক পরিশ্রম বলেন, আমাদের এক্সারসাইজ বলেন, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে না, যে কারণে আমাদের অতিরিক্ত চর্বিটা শুধু লিভারে না পাশাপাশি বিভিন্ন অঙ্গেও জমা হয়। তো
তো এখন যাদের স্থূল বা যাদের মোটা না তাদেরও কিন্তু এটা হতে পারে, যেটা আমরা বললাম যে তাদের কেন হবে, তাদের ওই যে এই ধরনের লাইফস্টাইলের কারণে, এই ধরনের খাবার এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি না থাকার কারণে এই চর্বিগুলো কিন্তু তখন এই লিভারে জমা হয় এবং শরীরের অন্যান্য জায়গায়ও জমা হয়, ইন্টারনাল অর্গানগুলোতে। বাইরে থেকে দেখতে কিন্তু তাকে একজন স্বাভাবিক মানুষের মতোই মনে হবে যে তিনি স্বাভাবিক ওজন আছে তার, তিনি অত মোটা না। কিন্তু ওই চর্বিগুলো শরীরের ইন্টারনাল বিভিন্ন অঙ্গে জমা হয়, কাজেই তারও কিন্তু এটা হতে পারে। এবং তার ক্ষেত্রেও যদি ধরেন মোটামুটি ফিজিক্যালি ফিট বা শুকনা, কিন্তু তার যদি রক্তে চর্বির পরিমাণ, আমরা বলি ডিসলিপিডেমিয়া, চর্বির পরিমাণ বেশি থাকে, তারও কিন্তু ফ্যাটি লিভার হতে পারে। এবং এটাকে আমরা বলি লিন ম্যাশ বা স্থূলকায়দের ফ্যাটি লিভার। এবং সারা পৃথিবীতে যদি আমরা একটু প্রিভ্যালেন্সের কথা বলি, বর্তমানে কিন্তু ফ্যাটি লিভারটা লিভারের সবচাইতে মারাত্মক রোগ, মানে সবচাইতে বেশি সংখ্যক মানুষেরই কিন্তু ফ্যাটি লিভার দিয়ে লিভারের রোগ হয়। এবং বর্তমান বিশ্বে বর্তমানে প্রায় 30% মানুষ এই ফ্যাটি লিভারে আক্রান্ত। এবং আমাদের দেশের যদি প্রিভ্যালেন্সের কথাও বলেন, আমাদের দেশে যদিও ওরকম ব্যাপকভাবে কোনো স্টাডি নেই, তারপরেও বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে এই পর্যন্ত সবচাইতে বড় যে স্টাডিটা হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে আমাদের শতকরা 34% মানুষের ফ্যাটি লিভার আছে। মানে এই সংখ্যাটা কিন্তু অনেক বেশি, এবং এই জন্যই জনসংখ্যা এত বেশি, সেখানে 34% মানে তো একটা বিশাল সংখ্যা। এবং এই জন্যই কিন্তু সারা পৃথিবীতে বলা হচ্ছে যে এটা একটা নীরব, লিভারের রোগটা একটা নীরব মহামারী। তো পাশাপাশি আবার যে শুধু মোটাদেরই হচ্ছে তা না, যারা একটু শুকনা বা আমরা বলি লিন, তাদের ক্ষেত্রেও বিভিন্ন স্টাডি দেখা গেছে তাদেরকে তো 5 থেকে 35 পর্যন্ত বিভিন্ন পার্সেন্টেজে বিভিন্ন দেশে বা বিভিন্ন মানুষের মধ্যে এটা হচ্ছে। কাজে এটাও কিন্তু আমাদের জন্য একটা ঝুঁকিপূর্ণ। আমরা কিন্তু একটা সময় আমাদের একটা প্রচলিত যে ধারণা ছিল যে ফ্যাটি লিভার উন্নত বিশ্বের রোগ, যেখানে আসলে অ্যালকোহল কনজাম্পশনের সাথে ফ্যাটি লিভারের একটা যোগসূত্র আছে বলে আপনারা মনে করেন। তো বাংলাদেশে সেভাবে কিন্তু অ্যালকোহলের কনজাম্পশন উন্নত বিশ্বের তুলনায় কম। তো বাংলাদেশের মতো আসলে এরকম একটা মানে উন্নয়নশীল দেশ, যেখানে আমরা কায়িক পরিশ্রম, আমরা দেখি যে আমাদের একটা বেশিরভাগ জনসংখ্যা কিন্তু কায়িক পরিশ্রম করেন, তা কেন তাহলে ফ্যাটি লিভার? তাহলে ফ্যাটি লিভারটা কিন্তু, যেটা আপনি ঠিকই বলেছেন, যে উন্নত বিশ্বে এটা অ্যালকোহল, একসময় মনে করা হতো যে অ্যালকোহল দিয়ে বেশি হচ্ছে, কিন্তু এখন বিভিন্ন গবেষণায় বলছে না, অ্যালকোহল তো আছেই, পাশাপাশি অ্যালকোহল ছাড়াও ফ্যাটি লিভার হতে পারে, আমরা এটাকে বলছি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। আর আমাদের দেশে যেটা বলছেন যে হ্যাঁ আমাদের লোকজন অনেক পরিশ্রম করে, হয়তো বা গ্রামের দিকে বিশেষ করে, কিন্তু ওই যে আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে আমরা হয়তো 3 বেলায় হয়তো ভাত খাচ্ছি, আমরা চিনিটা পরিমাণে বেশি নিচ্ছি, তারপরে হয়তো মাংসের চর্বিযুক্ত যে মাংসগুলো, গরু, খাসি, এই জাতীয় জিনিসগুলো বেশি খাচ্ছি মাছ অথবা মুরগির তুলনায়, সেই কারণে এই ত্রুটিপূর্ণ খাদ্যাভ্যাসের কারণে হয়। এছাড়াও দেখবেন যে অনেক মানুষ আছে যারা তাদের খাদ্যাভ্যাসও ঠিক আছে, তাদের ওজনও কম বা স্বাভাবিক, কিন্তু তাদেরও হচ্ছে। এক্ষেত্রে একটা জেনেটিকের ব্যাপার আছে, যাদের জিনগত কিছু বৈশিষ্ট্যের কারণে তাদের এটা হতে পারে। তার মানে কেউই আসলে এই ঝুঁকির বাইরে না। আচ্ছা, আমি একটু জানতে চাই যে শিশুদের ক্ষেত্রে ফ্যাটি লিভারের প্রকোপ কেমন? আমরা এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে যে এটা কি ফ্যাটি লিভার কি শুধু প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্টদেরই হবে? না, এটা কিন্তু দেখা যাচ্ছে এখন যে কোনো বয়সের মানুষের, ইভেন বাচ্চাদের, 5 বছরের নিচের বাচ্চাদেরও কিন্তু ফ্যাটি লিভার হতে পারে। তো সারা বিশ্বে বিভিন্ন যে পরিসংখ্যান, তাতে দেখা গেছে প্রায় 7 থেকে শুরু করে 20% বিভিন্ন জনসংখ্যা, বিভিন্ন দেশে এটা ফ্যাটি লিভার কিন্তু বাচ্চাদেরও হয়। আচ্ছা, সেটা আসলে কেন হয়? বাচ্চাদের কেন হবে? বাচ্চাদের কেন হয়, এখানেও আমরা বলি যে লাইফস্টাইল এবং আমাদের খাদ্যাভ্যাস, বিশেষ করে দেখেন আমাদের দেশে, বিশেষ করে যে আমাদের দেশের কিন্তু অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি আমাদের সামাজিক উন্নয়ন বা আমাদের অভ্যাসগত বা আচরণগত অনেক কিন্তু পরিবর্তন এসেছে, ক্রনিক ডিজিজের বার্ডেন বাড়ছে, এবং আমাদের যেটা আমরা বলছিলাম যে অভ্যাসগত কিছু পরিবর্তন এসেছে। আমাদের কিন্তু এখন ফাস্ট ফুড এবং জাঙ্ক ফুডের প্রচলনটা অনেক বেশি। আর বাচ্চাদের ক্ষেত্রেও আমরা আগে যেরকম আমরা নিজেরাও স্কুলে হেঁটে যেতাম, অনেক 1 মাইল 2 মাইল 3 মাইল হেঁটে যেতাম, এখন কিন্তু হেঁটে কেউ স্কুলে যায় না, কাছাকাছি স্কুলে যায় বেশিরভাগই স্কুল গাড়িতে করে যায়। তার আরেকটা জিনিস হচ্ছে বাচ্চাদেরকে কিন্তু আমরা এখন পর্যাপ্ত যে অ্যাক্টিভিটিস, বাইরে যে খেলাধুলা, এটা আমরা সুযোগ দিতে পারছি না। বেশিরভাগ স্কুলে কিন্তু খেলার মাঠ নেই, যার কারণে বাচ্চারা খেলাধুলা বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি থেকে বঞ্চিত হচ্ছে। আরেকটা জিনিস হলো, বিশেষ করে এটা আমাদের কোভিড পরবর্তী সময় হয়েছে, যে কোভিডের সময় আমরা বাচ্চাদের হাতে কিন্তু গ্যাজেট তুলে দিয়েছি, যে মোবাইল ফোন বা যে সমস্ত গ্যাজেটগুলো রয়েছে, এটা হয়তো আমাদের অনলাইন এডুকেশন, অনলাইন বিভিন্ন অ্যাক্টিভিটিসের কারণে
আমরা ওদের হাতে দিতে বাধ্য হয়েছি, কিন্তু এখন দেখা যাচ্ছে আপনার এই মোবাইল এবং যে গ্যাজেটগুলো সেগুলোতেই বেশিরভাগ বাচ্চারা বেশি সময় দিচ্ছে বা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। চাইল্ডহুড ওবেসিটি স্যার এখনকার সময় কিন্তু একটা অ্যালার্মিং বিষয়। এবং এই খাদ্যাভ্যাস এবং এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটির অভাব, এগুলো কারণে বাচ্চাদের মধ্যেও কিন্তু এই রোগটা বেশি হচ্ছে। যদি আমরা যেটা বলছিলাম যে শুরু থেকে এটা কোনো লক্ষণ থাকে না, হয়তো বুঝতে পারি না, কিন্তু একটু যাদের ওজন বেশি তাদের পরীক্ষা করলে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মানে ওবিস বাচ্চাদের ক্ষেত্রে মানে তারা কিছুটা ঝুঁকিপূর্ণ গ্রুপে আছে। আচ্ছা, আমি একটু জানতে চাই এবার যে গর্ভবতী মায়েরা যারা আছেন তাদের ক্ষেত্রে কি ফ্যাটি লিভারের ঝুঁকি আছে কিনা? হ্যাঁ, এটাও নিয়ে অনেক গবেষণা হয়েছে। দেখা গেছে না যে গর্ভবতী যারা মহিলা তাদেরও কিন্তু এই ফ্যাটি লিভার হতে পারে, এবং সেই সংখ্যাটাও কম না, প্রায় 20%-এর মতো গর্ভবতী মহিলাদের কিন্তু ফ্যাটি লিভার থাকে। এই জন্য উচিত হবে গর্ভাবস্থা যখন আপনি প্ল্যান করবেন যে মানে বাচ্চা নেবেন, সেই জন্য আমরা রোগীদেরকে বলি যে আপনি অবশ্যই তার আগে একটু টেস্ট করে নেওয়া দরকার যে আপনার লিভারটা কেমন আছে। শুধু একটা আলট্রাসাউন্ড এবং একটা লিভার ফাংশন এসজিপিটি এসজিওটি করলে কিন্তু আমরা লিভারে ফ্যাটি লিভার আছে কিনা সেটার অস্তিত্ব বুঝতে পারি। এবং শুধু ফ্যাটি লিভার থাকলে এরপরে আপনার লিভারের ফাংশন কেমন, সেই ফ্যাটি লিভার দিয়ে লিভার কতটা আক্রান্ত হয়েছে সেটা বুঝতে পারি আমরা, এবং সেটা বুঝে সে অনুযায়ী যদি প্ল্যান করে প্রেগনেন্সি নেওয়া হয় তাহলে কিন্তু ফ্যাটি লিভার জনিত যে সমস্ত মানে প্রেগনেন্সির ঝুঁকি সেগুলো থেকে রোগীরা কিন্তু রেহাই পাবে। আচ্ছা, সেটা তো লং টার্মে তার বাচ্চাটার উপরেও, গর্ভস্থ শিশুর উপরেও নিশ্চয়ই প্রভাব পড়তে পারে। গর্ভস্থ শিশুর উপরে পড়ে বিভিন্ন, তারপরে আপনার গর্ভের শেষের দিকে গিয়ে বিভিন্ন ফ্যাটি লিভার ও প্রেগনেন্সি বলি আমরা, সেই ধরনের জটিলতাও পড়তে পারে, জটিলতা সৃষ্টি হয়। সেই জন্য আগে থেকেই প্ল্যান করে নিতে হবে এবং তার আগে থেকেই আমাদের ফ্যাটি লিভার আছে কিনা সেটার অস্তিত্বটা আগে বুঝে নিতে হবে। আচ্ছা স্যার, বাংলাদেশে এখন ডায়াবেটিসের প্রিভ্যালেন্স অনেক বেশি হাই, প্রায় প্রতিটা ঘরে ঘরে আমরা দেখতে পাই যে একজন বা দুজন ডায়াবেটিক রোগী আছেন। তো ডায়াবেটিসের সাথে ফ্যাটি লিভারের কি কোনো যোগসূত্র আছে? হ্যাঁ, ডায়াবেটিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে ডায়াবেটিসের সাথে ফ্যাটি লিভারের একদম আমরা বলি যে অঙ্গাঙ্গী সম্পর্ক। একটা গবেষণায় বলছে যে শতকরা 75% ফ্যাটি লিভারের রোগীরই কিন্তু ডায়াবেটিস আছে, এবং ডায়াবেটিসের রোগী যারা তাদেরও আবার শতকরা 60 থেকে 70% রোগীদের কিন্তু ফ্যাটি লিভার আছে। তার মানে এটা একটার সাথে একটা জড়িত। কেন জড়িত? আমরা বলি যে ডায়াবেটিস যে কারণে হয়, মূল কারণটা যেটা হচ্ছে যে ইনসুলিন রেজিস্ট্যান্স। এটাও দেখা গেছে যে ফ্যাটি লিভারের ক্ষেত্রেও ইনসুলিন রেজিস্ট্যান্সটাই মূল কারণ। যদিও এক্স্যাক্টলি ফ্যাটি লিভারে আমাদের কিভাবে লিভারের ক্ষতিটা হয় সেটা পরিষ্কারভাবে বোঝা যায় না, কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্সটাকেই মূল কারণ হিসেবে দায়ী করা হয়। যেহেতু ডায়াবেটিসও একই কারণে, সেই জন্য দুইটা একই সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবং আমরা দেখছি বেশিরভাগ রোগীরই ডায়াবেটিস থাকে, হয়তো প্রথম দিকে ওইভাবে ধরা পড়ে না, কিন্তু আমরা বলি যে গ্লুকোজ টলারেন্স টেস্ট, যেটা বলি চ্যালেঞ্জ টেস্ট করি আমরা, সেখানে যদি আমরা খালি পেটে একবার এবং গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে একবার পরীক্ষা করি, তাহলে কিন্তু দেখা যায় যে বেশিরভাগ রোগীরই ডায়াবেটিস থাকে। আচ্ছা, এই ধরনের রোগীগুলোকে আপনারা কিভাবে ম্যানেজমেন্ট দিয়ে থাকেন? এই ধরনের রোগীর ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে চিকিৎসা পদ্ধতি যদি আপনি বলেন মোটা দাগে, আমরা ফ্যাটি লিভারের কিন্তু মানে স্পেসিফিক যে শুধু ফ্যাটি লিভারের জন্য আলাদা করে কোনো ওষুধ কিন্তু নাই। কাজে এই রোগের চিকিৎসার ক্ষেত্রে আমাদেরকে মানে আন্ডারলাইং কজগুলো নিয়ে আপনারা কাজ করেন। প্রথমেই হচ্ছে যে আমাদের লাইফস্টাইল পরিবর্তন করতে হবে এবং ফুড হ্যাবিট চেঞ্জ করতে হবে, করে আমাদের ওজনটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। সেই খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল নিয়ে আরও কথা বলা যাবে। এটাকে আমাদের ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। পাশাপাশি আমাদের যদি ডায়াবেটিস থাকে, সেই ডায়াবেটিসটাকে অবশ্যই কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। সেটা হাঁটা, ওজন কমানো, খাদ্যাভ্যাসের পরিবর্তন, এবং যদি ওষুধ লাগে, যে ধরনের ওষুধ প্রয়োজন সেটা নেবে, ট্যাবলেট হলে ট্যাবলেট, ইনসুলিন হলে ইনসুলিন। কিন্তু ডায়াবেটিসকে আপনাকে অবশ্যই কন্ট্রোল করতে রাখতে হবে, না হলে দীর্ঘমেয়াদে কিন্তু অবশ্যই আপনার ফ্যাটি লিভার এবং ফ্যাটি লিভারের যে সমস্ত জটিলতা সেগুলো হতে পারে। আচ্ছা, ডিসলিপিডেমিয়া যদি কারো থাকে তখন আপনারা কিভাবে তার ম্যানেজমেন্ট? অবশ্যই ডিসলিপিডেমিয়া বা আমরা যেটা বলি রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি, সেই কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকলে তার এগেনস্টেও কিন্তু আমাদেরকে চিকিৎসা দিতে হবে। সেই চর্বি এক এক রকমের থাকে, কতগুলো ভালো চর্বি বা আমরা বলি, কতগুলো হচ্ছে খারাপ চর্বি যে আমরা বলি এলডিএল। সেই চর্বির পরিমাণ বুঝে আমরা সেই অনুযায়ী তাকে চর্বির চিকিৎসা দিতে হবে, এবং পাশাপাশি অবশ্যই এখানেও খাদ্যাভ্যাসের পরিবর্তনের মাধ্যমে চর্বি জাতীয় খাবার পরিহার করে আমাকে চর্বির
বা কোলেস্টেরলের পরিমাণটা ঠিক রাখতে হবে। খাদ্যাভ্যাসের কথা বারবার আসছে, আমরা জানি যে রেড মিট আপনারা রোগীদেরকে প্রহিবিট করেন যে রেড মিট খাওয়া যাবে না, তা আসলেই কি রেড মিটকে সম্পূর্ণভাবে জীবন থেকে বাদ দিয়ে দিতে হবে? না, সম্পূর্ণভাবে বাদ দিতে আমরা বলি না, আমরা বলি যে ফ্যাটি লিভারের চিকিৎসার জন্য আপনাকে একটা নির্দিষ্ট ওজনের মধ্যে আপনাকে চলে আসতে হবে। এটাকে আমরা ওজন কমাতে বলি। সেই কমানোটা কতটুকু? আপনি বর্তমানে যে ওজনটা আছে তার থেকে আপনি 10% ওজন কমিয়ে ফেলবেন আগামী 6 মাসের মধ্যে। এটা কিন্তু হঠাৎ করে অনেক বেশি ওজন কমানো যাবে না, তাতে সেটা করতে গেলে আরও অন্য অসুবিধা হয়ে যায়। তাহলে আপনি ওজন কমাবেন 10% আপনার বর্তমান বডি ওয়েটের আগামী 6 মাসের মধ্যে। এটা যদি করা যায় তাহলে ফ্যাটি লিভার এবং ফ্যাটি লিভার জনিত যে প্রদাহের কথা আমরা বললাম ম্যাশ, সেখান থেকে এবং ইভেন বলছে যে কিছু কিছু সিরোসিসের রোগীও সম্পূর্ণভাবে ব্যাক করা সম্ভব। তো এই খাদ্যাভ্যাসের মধ্যে আমরা বলি যে মেডিটেরিয়ান লাইফস্টাইলটা, ফুড হ্যাবিটটা যদি আমরা নিতে পারি, মানে একটা প্লেটের মধ্যে যদি আমরা চিন্তা করি যে আমরা এখন কি করি, আমরা এখন আসলে ভাত দিয়ে তরকারি খাই, কিন্তু হওয়া উচিত উল্টাটা, যে তরকারি দিয়ে ভাত খেতে হবে। আমরা এইভাবে বলার চেষ্টা করি। যেমন ধরেন আপনি একটা প্লেটের মধ্যে আপনি যদি 4 ভাগের 1 ভাগ নিতে হবে কার্ব, সেটা হচ্ছে ভাত, সেই ভাতটাও যদি আমরা একটু মানে মেপে নেই এবং এটা যদি একটু লাল চালের ভাত হয় সেটা সবচেয়ে ভালো। আর রুটিও হতে পারে, সেই রুটিটা হবে লাল আটার রুটি। আর বাকি 4 ভাগের 1 ভাগ হচ্ছে আমাদের প্রোটিন। তো সেই প্রোটিনটা আমরা বলি যে যদি প্রাণীজ যে সমস্ত প্রোটিন, মানে গরুর মাংস, খাসির মাংস, এগুলো বাদ দিয়ে যদি আমি মাছ, মুরগি, ডিম, দুধ এগুলো নিতে পারি তাহলে সেটা লিভারের জন্য উপকারী। তাহলে 4 ভাগের 1 ভাগ হচ্ছে আমাদের ভাত বা রুটি, 4 ভাগের 1 ভাগ হচ্ছে প্রোটিন। বাকি যে অর্ধেক থাকলো সেই অর্ধেকে কিন্তু আমাকে শাক এবং সবজি দিয়ে পূরণ করতে হবে। তবে সবজির মধ্যেও আবার আলুটাকে অত বেশি নেওয়া যাবে না, আলুটাও তো একটা কার্বোহাইড্রেটের মধ্যে। এটা ছাড়া আর যে সমস্ত সবজিগুলো আছে এটা দিয়ে আমার অর্ধেক প্লেট ভর্তি করতে হবে। এটা দেখেন আমরা কিন্তু এটা করি না, আমরা কিন্তু অনেক ভাত নেই, অল্প একটু সবজি নেই, সাথে একটু মাছ অথবা গরুর যেটাই নেই। কাজে এইটুকু যদি আমরা পরিবর্তন করি আমাদের খাদ্যাভ্যাসের, তাহলে কিন্তু ওজন কমতে বাধ্য। এবং এটা শুধু লিভারের জন্য না, আমার শরীরের বিভিন্ন, যেমন এই ফ্যাটি লিভার থেকে কিন্তু আমার হার্টের সমস্যা হয়, ফ্যাটি লিভার থেকে কিডনিতে সমস্যা হয়। তো কাজে এইরকম একটা স্বাস্থ্যকর খাবার খেলে কিন্তু আমরা ডায়াবেটিস এবং কিডনি এবং প্রেশার সবকিছুর জন্যই কিন্তু এটা ভালো। পাশাপাশি ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথা স্যার চলে আসবে, যে আমরা জানি যে ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রেও ফিজিক্যাল অ্যাক্টিভিটির কোনো বিকল্প আসলে নেই। তো এই বিষয়টি নিয়ে স্যার কি বলবেন? ফিজিক্যাল অ্যাক্টিভিটির ক্ষেত্রে আমরা বলি যে অবশ্যই আমরা যাদের প্রাপ্তবয়স্ক মানুষ তাদেরকে প্রতি সপ্তাহে অন্তত 5 দিন, 6 দিন হলে ভালো, অন্তত 5 দিন সে মিনিমাম 40 মিনিট হাঁটবেন। এবং এই হাঁটাটা কিন্তু আস্তে আস্তে না, খুব দ্রুত হাঁটতে হবে, দ্রুত হাঁটতে হবে যেন তার ঘাম ঝরে। এইটুকু যদি করা যায়, এছাড়া আপনি যে কোনো ধরনের এক্সারসাইজ, আপনি হাঁটেন, আপনি দৌড়ান, সাইকেল চালান, সাঁতার কাটেন অথবা জিম করেন, যেভাবেই আপনার ফিজিক্যাল, অথবা যদি আপনি কিছুই করতে পারছেন না, আপনি বাসায় যোগা করেন, যে কোনোভাবেই আপনি যদি চেষ্টা করেন ব্যায়ামের মাধ্যমে আপনার শরীরটাকে কিন্তু আপনি ফিট রাখবেন। আমাদেরকে অনেকেই বলে যে আমি খাদ্যাভ্যাসের পরিবর্তন করেছি বা আমি প্রতিদিন হাঁটি বা ব্যায়াম করি, তারপর আমার ওজন কমছে না। এদের প্রতি আমাদের মেসেজ হচ্ছে যে আপনার যদি আপনি এক্সারসাইজ বা ব্যায়াম করেন এবং তাতে যদি আপনার ওজন নাও কমে, কিন্তু আপনার লিভার ফাংশনের কিন্তু এখানে উন্নতি হবে এবং শরীরের হার্ট বলেন, কিডনি বলেন, সবগুলোর উপরে কিন্তু একটা পজিটিভ ইফেক্ট আছে। কাজে আপনি যদি এক্সারসাইজ করার পরে ওজন না কমে, সেটা তো মাথা ব্যথার কারণে অর্গানগুলো সেফ থাকবে, কাজেই আপনি আপনার এক্সারসাইজ চালিয়ে যাবেন। মানে যে কোনো ঝুঁকিপূর্ণ যে অবস্থাগুলো তৈরি হয় এবং মানুষ কিন্তু মৃত্যুমুখেও উপনীত হয় সেই কন্ডিশনগুলোতে, সেখান থেকে অন্তত সে সেফ থাকবে। আপনার সাথে আরো বিস্তারিত আলোচনায় ফিরবো একটি ছোট্ট বিরতির পর। ধন্যবাদ। প্রিয় দর্শক, ডিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানের পর্যায়ে একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পর ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতি শেষে আবারও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। সাথে আছি ডাক্তার সিফাত রহমান। আজকের পর্বে আমরা ফ্যাটি লিভার বিষয়ে কথা বলছি। ফ্যাটি লিভারের কারণ, লক্ষণ, প্রতিকার এবং পাশাপাশি চিকিৎসা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। আর স্টুডিওতে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার আব্দুল্লাহ আল মাহমুদ, লিভার বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, হেপাটোলজি বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমাদেরকে ফোন
করতে চাইলে টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে। স্যার, ফ্যাটি লিভার বিষয়ে আপনার কাছে জানছিলাম অনেক কিছুই, তো আমি একটু জানতে চাই যে আসলে যদি এই রোগটাকে যথাসময়ে অ্যাড্রেস করা না হয় বা যথাসময়ে যদি নির্ণয় করা না যায়, সেক্ষেত্রে আসলে আলটিমেটলি মানে ফেট কি হতে পারে? জি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আসলে ফ্যাটি লিভার কেউ যদি ধরা পড়ে, এটা নিয়ে কিন্তু আসলে খুব বেশি আতঙ্কিত হওয়ার সাথে সাথে আতঙ্কিত হয়ে যাওয়ার কিছু নেই। কারণ ফ্যাটি লিভারের কতগুলো স্টেজ রয়েছে। আমরা যেটা বলছিলাম যে প্রথমেই হচ্ছে লিভারে একটা ফ্যাট বা চর্বি জমা হয়, এটাকে আমরা বলি MASL বা মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড স্টিয়াটোটিক লিভার ডিজিজ, মানে জাস্ট লিভারে চর্বি জমা হয়েছে। এটা কিন্তু রিভার্স করা যায় বা আমরা এটাকে ম্যানেজ করা সম্ভব। এরপর এটা যদি ঠিকমতো আমি ম্যানেজ করতে না পারি, যদি খাদ্যাভ্যাসের পরিবর্তন বা এক্সারসাইজের মাধ্যমে, তাহলে কিন্তু এরপরের স্টেজটা মানে হচ্ছে সেই চর্বিটা লিভারকে ইরিটেট করে এবং একসময় লিভারে প্রদাহ বা ইনফ্লামেশন তৈরি হয়, তখন লিভার ফাংশনটা আস্তে আস্তে খারাপ হতে থাকে। এটা কিন্তু খারাপ। এবং এই অবস্থায়ও যদি আমি লিভারকে চিকিৎসা না করি বা ধরা না পড়ে, এরপরে ধীরে ধীরে লিভারটা ফাইব্রোসিস হয়ে ধীরে ধীরে সিরোসিসের দিকে চলে যায়, যেটা একটা জটিল পরিস্থিতি এবং অনেক সময় এটা ইরিভার্সিবল বলে এটাকে আর ফেরানো যায় না, স্বাভাবিক অবস্থায় ফেরানো যায় না। এবং সেই অবস্থায় যদি চিকিৎসা ঠিকমতো না হয়, তখন সিরোসিসের আরও কিছু জটিলতা রয়েছে, যেগুলো আমরা আগেও আলোচনা করেছি, যে জন্ডিস হয়, রক্ত বমি বা পায়খানার সাথে রক্ত যায়, অজ্ঞান হয়ে যায়, কারো কারো পেটে বা পায়ে পানি আসে, ফুলে যায়, অজ্ঞান হয়ে যায়, কারোর সাথে আবল তাবল কথা বলে লোকজন চিনতে পারে না, আমরা বলছি লিভার ফেলিওরের বিভিন্ন লক্ষণগুলো সেগুলো হতে পারে। এবং কারো কারো কিন্তু লিভার ক্যান্সারও হতে পারে। তো এই যে সিকোয়েন্সটা আমি বললাম, সবার কি হবে তা না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গবেষণাগুলো বলছে যে প্রথমে ফ্যাটি লিভার থেকে যে আমরা ম্যাশের কথা বললাম, যে প্রদাহ বা ইনফ্লামেশন, সেটা সাধারণত 6 to 10% মানুষের হবে। আর যাদের ম্যাশ থাকবে বা প্রদাহ থাকবে, এখান থেকে সিরোসিসের দিকে আপনার 5 to 15%, অর্থাৎ শতকরা 5 থেকে 15% মানুষের সিরোসিস হবে। আবার সিরোসিস থেকে যে ক্যান্সার হবে সেটাও 5 to 15%। কাজেই শুরুতেই আমাদের আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। আপনি রোগ ধরা পড়লে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নেবেন এবং পরামর্শ নিয়ে আপনি কিন্তু ভালো থাকবেন। মানে এই যে অ্যাডভান্সমেন্ট গুলো হচ্ছে, রোগটা যে প্রোগ্রেস হচ্ছে এবং ধীরে ধীরে ক্যান্সারে পরিণত হচ্ছে, নিশ্চয়ই এটা সঠিক সময় ম্যানেজমেন্টটা যদি সঠিকভাবে নেওয়া যায়, যথাযথ চিকিৎসা যদি হয়, তাহলে নিশ্চয়ই এই প্রোগ্রেসটা হবে না, মানে সেটাকে হল্ট করা সম্ভব তখনই। আচ্ছা স্যার, আপনি বললেন যে লিভার ক্যান্সার একদম লাস্ট ফেট হিসেবে আপনি লিভার ক্যান্সারের কথা বললেন। তো কারো যদি ফ্যাটি লিভার নাও থাকে বা তার যদি সেটা আসলে এই যে স্টেপ বাই স্টেপ অ্যাডভান্স নাও হয়, সেক্ষেত্রে কি তার লিভার ক্যান্সার হবার ঝুঁকি থাকে? হ্যাঁ, আমরা যেটা বলছিলাম যে ফ্যাটি লিভার থেকে ফাইব্রোসিস হয়, তারপরে সিরোসিস হয়, তারপরে ক্যান্সারের দিকে যায়। কারো কারো কিন্তু আপনার এরকম ফাইব্রোসিস বা সিরোসিস এরকম না ধরা পড়ে সরাসরি ক্যান্সারের দিকেও যেতে পারে। আর শুধু লিভার ক্যান্সারের জন্য শুধু ফ্যাটি লিভার না, আরও অন্যান্য রোগগুলো রয়েছে, যেমন ধরেন হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, এগুলো আমাদের দেশে পাওয়া যায়, সেখান থেকেও কিন্তু লিভার ক্যান্সার হতে পারে। কাজে আমাদেরকে সচেতন থাকতে হবে। আচ্ছা স্যার, হেপাটাইটিস বি সি ভাইরাসের কথা বারবার উঠে আসছে এবং আমাদের দেশে আমরা জানি যে এই ভাইরাসের সংক্রমণের হারটা বেশি। তো একটু জানতে চাই যে আসলে কিভাবে এই ভাইরাসগুলো ছড়ায় বা সাধারণ মানুষের জন্য আসলে সচেতনতার জায়গাটা কোথায়? আপনাকে ধন্যবাদ। হেপাটাইটিস বি এবং সি এই দুইটাই একইভাবে আমাদের শরীরে ঢুকে। আমরা বলি এদেরকে রক্তবাহিত ভাইরাস। মূলত যার শরীরে এই রোগটা আছে তার কাছ থেকে যদি আমরা রক্ত নেই, তাহলে কিন্তু আমার শরীরে সেই ভাইরাসটা চলে আসবে। এটা হচ্ছে প্রথম কথা। এছাড়া তাকে যে যন্ত্রপাতি দিয়ে অপারেশন করা হলো, অথবা বিশেষ করে আমাদের দেশে দাঁতের ডাক্তারের কাছে আমরা যাই, বিশেষ করে যারা পাশ করা ডাক্তার না, গ্রামে গঞ্জে হাতুড়া ডাক্তার বা আমরা বলি কোয়াক ডাক্তার, তারা যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করে, ধরেন একজন হেপাটাইটিস বি বা সি ভাইরাস পজিটিভ মানুষের শরীরের যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হলো, সেগুলো যদি যথাযথভাবে পরিষ্কার না করা হয়, স্টেরিলাইজ করা না হয়, জীবাণুমুক্ত করা না হয়, তাহলে সেই যন্ত্রপাতি যখন আরেকজনকে করা হবে অপারেশনটা, তখন কিন্তু তার শরীরে তার অজান্তেই এই ভাইরাসটা চলে আসবে। এটাও একটা বড় কারণ। এছাড়া আমাদের দেশে যে সমস্ত যে আমরা বলি ডায়ালাইসিস করে, যারা কিডনি রোগীরা যে ডায়ালাইসিস করে, সেই ডায়ালাইসিসের মাধ্যমেও কিন্তু ভাইরাসটা একজনের কাছ থেকে একজনে ছড়াতে পারে। এছাড়াও যাদের পরিবারে এটার ইতিহাস আছে, ধরেন বাবা অথবা মা, হাজব্যান্ড অথবা ওয়াইফ, যে কারো একজন যদি থাকে, তাহলে তার পরিবারেও কিন্তু এটা হতে পারে। আরেকটা হচ্ছে আমাদের দেশে যদিও এটা কম, যে আমরা শিরা পথে যে মাদক দ্রব্যগুলো ব্যবহার করা হয়, সেখানে যেটা করে ওনারা যে এক জায়গায় 4-5 জন জড়ো হয়ে বসে, একটা সিরিঞ্জ দিয়েই কিন্তু সবাই
এই মাদকটা নেয়, সেখান থেকে যার শরীরে এই ভাইরাসটা আছে সেখান থেকে কিন্তু একজন থেকে আরেকজনের শরীরে এটা চলে যাচ্ছে। আর আরেকটা যেটা যে সমস্ত আমরা স্যালাইন ব্যবহার করি বা সিরিঞ্জ ব্যবহার করি, সেগুলো যদি একাধিকবার ব্যবহার করা হয়, একজনের জিনিসটা আরেকজনের মধ্যে ব্যবহার করা হয়, সেখান থেকেও এই ভাইরাসটা যেতে পারে। আরেকটা হচ্ছে যে অনিরাপদ যৌন মিলন, যার শরীরে এই ভাইরাসটা আছে তার সাথে যদি কন্ডোম ছাড়া মেলামেশা করা যায়, তাহলে কিন্তু এই ভাইরাসটা তার নিজের অজান্তে আরেকজনের কাছে চলে আসবে। এই হচ্ছে মোটামুটি এইভাবেই ভাইরাসটা ছড়ায়। আচ্ছা স্যার, আমাদের সাথে ফোনে একজন দর্শক আছেন। জি, হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আমার নাম লিটন, আমার বাড়ি বাজিতপুর, কিশোরগঞ্জ জেলা বাজিতপুর। জি লিটন সাহেব, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আমার ফ্যাটি লিভার, আমার ফ্যাটি লিভার। কিছুদিন আগে আমার গ্যাস হইতো, প্রচন্ড গ্যাস হইতো। পরে আমি একজন লিভার বিশেষজ্ঞকে দেখানোর পরে উনি আমার পরীক্ষা করে বলে যে আবার ফ্যাটি লিভার। তো আমাকে কোনো ওষুধ দেয়নি, আমাকে শুধু বলছে যে হাঁটার জন্য, সকালবেলা 3-4 কিলোমিটার হাঁটার জন্য। তো এই বিষয়ে কি আসলে কি কোনো মেডিসিন আছে কিনা বিষয়টা একটু জানার জন্য। জি আচ্ছা দর্শক, আপনাকে ধন্যবাদ। ওনাকে সমস্ত লাইফস্টাইল মডিফিকেশনের জি, কথা বলা হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার যে রোগ হয়েছে ফ্যাটি লিভার, এটা আপনি নিজেও শুনেছেন। আপনি প্রথম কথা হলো আপনি যেটা মনে রেখেছেন, আপনি জেনে রেখেছেন যে আপনার ফ্যাটি লিভার হয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তবে আপনার ডাক্তার সাহেব সঠিকভাবে আপনার অন্যান্য পরীক্ষা করে নিশ্চয় বুঝতে পেরেছেন যে আপনার ফ্যাটি লিভার রোগ হয়েছে, কিন্তু সেটা এখনও লিভারের তেমন কোনো ক্ষতি করে নাই, এবং এই জন্য আপনাকে কোনো রকমের অন্যান্য ওষুধ দেওয়া হয় না। হয়তো আপনার ডায়াবেটিস পরীক্ষা করে পায় নাই, বা রক্তে চর্বির পরিমাণও ঠিক আছে। তো এই অবস্থায় আপনার লিভারে যে অতিরিক্ত চর্বিটা জমা হয়েছে সেটা কমানোর জন্য আমরা বলি লাইফস্টাইল মডিফিকেশন, বা আমরা বলি জীবনধারার পরিবর্তন। মানে আপনি যদি একটু হাঁটাহাঁটি বা এক্সারসাইজ করেন, তাহলেই আপনার শরীরে যে বাড়তি লিভারে যে চর্বিটা সেটা হয়তো ঠিক হয়ে যাবে। তবে আপনাকে কিন্তু অবশ্যই 3 মাস বা 6 মাস পরে পরে আবার ডাক্তারের কাছে গিয়ে আপনার টেস্ট করে নেবেন যে আপনার চর্বিটা কমে এসছে কিনা বা আপনার লিভার ফাংশনটা ঠিক আছে কিনা। এবং আপনি হাঁটার পাশাপাশি আমরা যেটা এতক্ষণ বললাম যে বেশি বেশি শর্করা, মানে ভাত যদি আমরা একবেলা খাইতে পারি সবচেয়ে ভালো, 2 বেলা রুটি, তারপরে অতিরিক্ত চিনি বা মিষ্টি এটা যদি আমরা বাদ দিই, আপনি যদি চায়ে চিনিটা বাদ দেন বা দুধ চায়ের জায়গায় যদি একটু লাল চা খান, তাহলে কিন্তু আমাদের সহজেই আপনি এই ফ্যাটি লিভারের, যেহেতু আপনি শুরুর দিকে আছেন, আপনি ভালো থাকবেন। একদম ইনিশিয়াল স্টেজে আছেন উনি। জি, আচ্ছা ধন্যবাদ দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য। স্যার, আমরা একটু চিকিৎসা পদ্ধতি নিয়ে জানতে চাই যে বাংলাদেশে আপনারা ফ্যাটি লিভারের চিকিৎসায় আধুনিক কি কি ব্যবস্থা নিচ্ছেন? চিকিৎসার ক্ষেত্রে আমরা যেটা প্রথমে বারবার বলে আসছি যে ওইভাবে ডেফিনিট কোনো চিকিৎসা নাই, স্পেসিফিক্যালি যে ফ্যাটি লিভারের কোনো চিকিৎসা এখনো আবিষ্কার হয় নাই। কাজে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে আমার ওজনটা কন্ট্রোলে রাখতে হবে। এটা হচ্ছে সবচাইতে বড় জিনিস। এটা যদি আমি করতে পারি তাহলে কিন্তু আমি ধরেন 80% চিকিৎসা কিন্তু হয়ে যাবে। তো সেটা করার জন্য আমরা যেটা বলছিলাম যে আমাদের হাঁটা এবং খাবারগুলো যদি যেটা আমরা বলছিলাম যে মেডিটেরিয়ান প্লেট মডেল, 4 ভাগের 1 ভাগ কার্বোহাইড্রেট, 4 ভাগের 1 ভাগ প্রোটিন, এবং সেই প্রোটিনটা অবশ্যই গরু, খাসি এগুলো বাদ দিয়ে যদি আমরা যদি মুরগি, মাছ, ডিম, দুধ এগুলোর মধ্যে থাকি, আর বাকি অর্ধেক কিন্তু শাকসবজি দিয়ে এবং ফ্রুটস। সারাদিনে আপনি 2 থেকে 4টা সার্ভিংস বলি আমরা, যে আপনি 4টা ফল কিন্তু খেতে পারবেন। সকালে, দুপুরে, সন্ধ্যায়, রাতে ভাগ করে যদি ফল খান, তাহলে কিন্তু আপনি এই মানে ওজনটা নিয়ন্ত্রণে থাকা খুবই সম্ভব, এবং লিভারের স্বাস্থ্যটাও ভালো থাকে। আমাদেরকে রোগীরা প্রায় জিজ্ঞেস করে আমরা কি খাবো, এইগুলো যদি খান, এইভাবেই যদি খাবারটা মেনটেন করেন তাহলে কিন্তু। আর যেটা বলছিলাম যে চিনি, আপনি মিষ্টিটা বাদ দেন। বিশেষ করে বাচ্চাদেরকে আপনি যখন কোনো কিছু মানে গিফট দিতে চান, আমরা কি করি, চকলেট দেই, চুইংগাম দেই, এগুলো যদি আমরা একটু অ্যাভয়েড করি। কারো বাসায় যাওয়ার সময় যদি মিষ্টি নিয়ে যাওয়ার প্রবণতা, এটা আমাদের ঐতিহ্যের মধ্যে আছে, সেখান থেকে যদি আমরা আস্তে আস্তে বের হতে পারি, তাহলে কিন্তু আমাদের মানে লাইফস্টাইলটা বা খাদ্যাভ্যাসটা পরিবর্তন হলো।
আর যেটা আমরা বলছিলাম যে এক্সারসাইজটাও এতক্ষণ আমরা আলোচনা হয়েছে। আমি জানতে চাই যে যখন আসলে অ্যাডভান্স স্টেজে চলে যাচ্ছে, যে লিভার সিরোসিস হয়ে যাচ্ছে বা লিভার ফাইব্রোসিস হয়ে যাচ্ছে, সিরোসিসের যে আগের পর্যায়টা, তখন আপনাদের চিকিৎসা কেমন হয়? জি, তখনও কিন্তু আমরা বলি যে সিরোসিসের রোগীদেরকে আমরা বলি যে আপনি যতটুকু পারেন, আপনার যতটুকু কুলায় আপনি যতটুকু পারেন ততটুকু আপনি হাঁটবেন বা এক্সারসাইজ করবেন। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে সিরোসিসের রোগীদেরও যদি আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ করান তাহলে কিন্তু তার মানে রোগটা কন্ট্রোলে থাকে। এই জন্য তাদের ক্ষেত্রে লাইফস্টাইল ম্যানেজমেন্টের প্রথম ধাপ হিসেবে আসলে লাইফস্টাইল মডিফিকেশন, এটার কোনো বিকল্প নাই। এরপরে আসবে হচ্ছে যে আমাদের যদি অন্য যে সমস্ত রোগগুলো, যেমন আমরা বলছিলাম যে ডায়াবেটিস থাকলে সেটা চিকিৎসা করতে হবে, আমরা যদি রক্তে চর্বির পরিমাণ বেশি থাকে সেটা চিকিৎসা করতে হবে, হরমোন বেশি থাকলে সেটা চিকিৎসা করতে হবে, এবং এই চিকিৎসাগুলো কিন্তু লাইফ লং, এবং আপনাকে অবশ্যই একজন নিয়মিতভাবে চিকিৎসকের ফলো আপে থাকতে হবে। আপনি যদি 3 মাস ব্যবহার করার পরে দেখলেন যে না আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে, আমি বন্ধ করে দিলাম, কোলেস্টেরল নিয়ন্ত্রণে আছে বন্ধ করে দিলাম, বন্ধ করে আবার ডাক্তারের কাছেও গেলাম না, তাহলে কিন্তু আপনার এই রোগটা রোগীদের লস অফ ফলো আপ, এটা একটা খুব কমন ইনসিডেন্ট, কমন, এবং এটা খুব একটা বিরাট ইস্যু, বিশেষ করে যে সমস্ত ক্রনিক ডিজিজ বলি আমরা, তাদের ক্ষেত্রে ফলো আপটা খুব বেশি ইম্পর্টেন্ট। আর এর পাশাপাশি যদি আপনি বলেন এখন যে তাহলে কি ফ্যাটি লিভারের যে জন্য কোনো চিকিৎসা নাই, হ্যাঁ, ফ্যাটি লিভারের ক্ষেত্রে আমাদের যে সমস্ত এনজাইমগুলো যেমন এসজিপিটি এসজিওটি বেশি থাকে তাদের ক্ষেত্রে, এবং যদি আমরা যেটা ফাইব্রোস্ক্যানের কথা বললাম, যদি লিভার ফাংশন খারাপ থাকে অথবা যদি আমরা দেখি যে ফাইব্রোসিসের পরিমাণ বেশি বা লিভারটা শক্তির দিকে যাচ্ছে, তাহলে কিছু ওষুধ, যদিও ওইভাবে আমাদের স্বীকৃত না, কিন্তু কিছু অনেকগুলো গবেষণা দেখাচ্ছে এগুলো কার্যকর, তো সেই ওষুধগুলো আমরা ব্যবহার করি, সেগুলো ব্যবহার করা যেতে পারে। তবে আসার কথা হচ্ছে যে সর্বশেষ বৈজ্ঞানিক গবেষণায় ফ্যাটি লিভারের জন্য একটা ওষুধ আবিষ্কৃত হয়েছে, সেটা হচ্ছে রেসমিটেরম। যদিও এটা একটা খাবার ট্যাবলেট, ডেইলি একটা করে খেতে হয়, 80 মিলিগ্রাম থেকে 100 মিলিগ্রামের ট্যাবলেট, কিন্তু এই ওষুধটা আমাদের দেশে এখনও আসে নাই এবং বাইরে পাওয়া যায়, এটা যদিও একটু এক্সপেন্সিভ। আমাদের দেশে অচিরে যদি এটা চলে আসে তাহলে হয়তো আমরা ফ্যাটি লিভারের রোগীদের জন্য যারা একটু অ্যাডভান্স স্টেজে আছেন, আমরা বলি যে ফাইব্রোসিস F2 F3, মানে সিরোসিস থাকলে, সিরোসিস হয়ে গেলে কিন্তু আবার এই ওষুধটা কাজ করবে না। সিরোসিসের আগের পর্যায়ে ফাইব্রোসিস স্টেজেই এটা দিয়ে বেশ ভালো কার্যকর হিসেবে গবেষণায় প্রমাণিত হয়েছে। সেটা আসলে হয়তো আমরা অনেক ফ্যাটি লিভারের রোগীদেরকে অ্যাডভান্স লিভার ডিজিজ থেকে, আমরা তো প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠান, একটু জানতে চাই যে আসলে কোন ধরনের টিকা বা ভ্যাকসিনের কি ব্যবস্থা আছে কিনা? না, দুর্ভাগ্যজনকভাবে ফ্যাটি লিভারের জন্য কিন্তু কোনো ভ্যাকসিন বা টিকা নেই। আমাদের দেশে লিভার রোগের জন্য শুধু হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস বি, এই দুইটা রোগের ভ্যাকসিন পাওয়া যায়, আর অন্য কোনো লিভারের রোগের কোনো ভ্যাকসিন নেই। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের আলোচনা আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে ধন্যবাদ এবং চ্যানেল 24 দর্শকদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলাম ফ্যাটি লিভার বিষয়ে। আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। আপনাদের সাথে দেখা হবে সামনের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।